কিভাবে পাঠাবা? তাকে এখান থেকে শোনা যাবে? আব্দুল আলিমকে ফিরাবে অন করছো? রেকর্ড রেকর্ড তোমরা তো স্টুডেন্টসের স্কুলগুলো করেছো, এগুলো এগুলো পড়তে তোমাদের যে পরীক্ষা দিলাম, আমি যে পড়ালাম এই স্কুলগুলো, তোমরা কি বুঝতে পারছো, কি বুঝতে পারো নাই, বা এরকম করে পড়ালে ভালো হতো, এরকম কিছু তোমাদের অবজারভেশন নেই? এমনিতে তো এবার তোমাদেরকে বিশাল সময় ধরে যেভাবে পড়াইছে ওটা কিন্তু কোনো পেজকে এত বেশি সময় দিয়ে স্কুল পড়ানো হয় না, ঠিক আছে? যেমন যে ক্লাসগুলো হয়তো এক ক্লাসে, যেমন হিস্টোরিক্যাল আর সোশ্যোলজিক্যাল অনেক সময় এক ক্লাসও পড়ে, আবার আলাদা আলাদা এক ক্লাস করেছে। এবার তো তোমাদেরকে প্রত্যেকটা প্রায় দুইটা করে ক্লাস সময় বেশি হওয়ার কারণে তোমাদেরকে বোঝার একটা মার্গদর্শন পেয়েছে, তাই না? ওদিন কি প্রশ্ন ছিল? Context of context কোন প্রেক্ষাপটে context and contribution. তোমরা যারা লিখতে পেরেছো তারা বলো যে কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে। দেখি এখানে তুমি একটু বুঝে বলো যে আসলে তোমার পরিচয় দাও। জার্মানিতে ন্যাপোলিয়ন কি করেছিল? জার্মানি। আচ্ছা ঠিক আছে, তুমি সঠিক বলছো। হ্যাঁ, তারপর যুদ্ধের পরে মানে মাইকেল পরিবারের একটা প্রয়োজন দিয়েছিল, পরে সেভিনি আমি বলছিলাম কি তোমাদের মনে আছে যে ফ্রান্স একদিকে যাত্রা শুরু করলে জার্মানি আরেকদিকে যাত্রা শুরু করবে, তাই না? তো ফ্রান্সে ওই সময় কিসের জয়জয়টা? ইন্ডিভিজুয়ালিজমের জয়জয়টা, তাই না? এই যে ফ্রেঞ্চ রেভলিউশনের পরে জার্মানি তখন কমিউনিটারিয়ানের দিকে গেছে। ওরা যখন ইন্ডিভিজুয়ালিজমের দিকে গেছে, এরা গেছে Communitarian. সেন্স অফ কমিউনিটি, কালেক্টিভিটি। কেমন? তুমি সঠিক বলেছো। কেমন? আর কি বলছি ওইটা ওই চ্যাপ্টারের শুরুতে কি ছিল? রোমান্টিক রিঅ্যাকশন। রোমান্টিক রিঅ্যাকশন ছিল, আবহাওয়াটা কি ছিল? আবহাওয়াটা ছিল ওই যে একটা ওই যে ওই সময় সাহিত্যিক রেভলিউশন একটা আসছিল। কেমন? এটা রোমান্টিক পিরিয়ড বলে। কেমন? ওই সময় ওরা কবিতা, সাহিত্য ইত্যাদি সবকিছুতে ফোক, কেমন, ফোক টোন, ফোক সং, কেমন, সবকিছু ফোক। ওকে, যেখানে মানুষ এবং সংস্কৃতি এবং কৃষ্টি কালচার এগুলোকে গুরুত্ব দিচ্ছিল, তাই? আবার অন্যদিকে এটা ছিল রিঅ্যাকশন টু ন্যাচারাল ল। রিঅ্যাকশন টু ন্যাচারাল ল। ন্যাচারাল ল থেকে বলা হয়েছিল যে রেশনালিটি সবকিছুকে নিয়ন্ত্রণ করবে, রেশনালিটি সবকিছুকে নিয়ন্ত্রণ করবে। এখন এই এরা কি বললো? রেশনালিটি থেকে আসে, ইন্ডিভিজুয়ালিজম থেকে আসে। প্রত্যেক ইন্ডিভিজুয়ালি নিজের মতো চিন্তা করবে,
এরা বলছে না, ইন্ডিভিজুয়াল কালেকটিভ একটা চিন্তা থাকতে হবে, কালেকটিভ একটা চিন্তা থাকতে হবে। চিন্তা, সেই কালেকটিভ চিন্তা থেকেই কিসের সৃষ্টি হয়েছে। তাইলে ন্যাচারাল ল, রেশনালিটি, ইন্ডিভিজুয়াল। রেশনাল ল, ন্যাচারাল ল থেকে আসে, রেশনালিটি থেকে আসে। রেশনালিটি কার? ইন্ডিভিজুয়ালের। এটার এগেইনস্টে রিঅ্যাকশন হচ্ছে যে ন্যাচারাল ল। আমি চিন্তা করে ঠিক করব না, এটা ঠিক করাই আছে। এটা গ্রাজুয়ালি ডেভেলপ করেছে, এটা গ্রাজুয়ালি ডেভেলপ করেছে। কে ডেভেলপ করেছে? যুগের পর যুগ এটা ডেভেলপ করেছে, মানুষ এটাকে ডেভেলপ করেছে। এবং মানুষ এটাকে ডেভেলপ করেছে, মানুষের একটা স্পিরিট আছে, মানুষের একটা কি আছে? এই মানুষ মানে ব্যক্তি মানুষ না, পিপল। হ্যাঁ, এই জন্য তো এটাকে বলছে পিপলস স্পিরিট। পিপলস স্পিরিট ওরা ওইভাবে চিন্তা, কিন্তু এই চিন্তার মধ্যে আমরা সমস্যা দেখেছি, এটা অন্য কথা। কিন্তু ওরা চিন্তা করেছে যে প্রত্যেক জাতির, নেশনের, পিপলের একটা স্পিরিট আছে, চিন্তার একটা ধারা আছে। ল্যাঙ্গুয়েজের যেমন আলাদা ধারা আছে, তেমনি ভাবে চিন্তার একটা, লয়েরও একটা ধারা আছে, লয়েরও একটা ধারা আছে। সেটাই ম্যানিফেস্টেশন হচ্ছিল। তাইলে ল কিন্তু মানুষের চিন্তার সাথে, মানে ওই জাতির স্পিরিটের সাথে যাবে। জাতি একদিকে চিন্তা করতেছে, ল আর একদিকে, ওইটা তো এটা ফিট করবে না, ওইটা এখানে ওই লটা ওই জাতির মধ্যে ফিট করবে না। এইটাই হচ্ছে যে তোমাদেরকে এই কম্পোনেন্ট যেগুলো বলেছি, এগুলো কয়েকটা যদি লিখতে পারো, সবগুলো এক্সপেক্ট করবো না যে 100% লিখে চলো। অবজেক্ট এটা লিখতে হবে, এটা যে এই যে স্পিরিটটা, Spirit of the people. আর কি প্রশ্ন ছিল? Contribution of historical schools. Unique contribution হচ্ছে ওকে বলা যায় ডারউইনিয়ান বিফোর দ্য ডারউইন, বিবর্তনবাদ। কারণ ডারউইন আর একটু পরে এসেছিল সেবাইনি, এই জন্য বলা হচ্ছে যে ডারউইনিয়ান বিফোর দ্য ডারউইন, এবং সোশিওলজিস্ট বিফোর দ্য সোশিওলজিস্ট। কারণ সর্বপ্রথম সমাজের থেকে আসতে হবে ল, এই কথাটা সমাজ শব্দ ব্যবহার না করে সেবাইনি বলেছে হিস্ট্রি থেকে আসবে, পিপল থেকে আসবে। পিপল বলেছে, সোসাইটি বলেনি। আদারওয়াইজ মানে ল যে রেশনাল চিন্তা থেকে অ্যাবস্ট্রাক্ট কতগুলো প্রিন্সিপালের নাম, ল যে ইন্ডিভিজুয়ালের রেশনালিটি থেকে উদ্ভূত কতগুলো আপার লেভেলের প্রিন্সিপালের নাম, এটাই তো এর আগের কয়েকশো বছর ধরে ন্যাচারাল লর এই যুগ ছিল। আর পজিটিভিজম প্যারালাল ছিল, প্যারালাল সমসাময়িক ছিল। তাহলে ইংল্যান্ডে যখন পজিটিভিজমের প্রচলন এবং উত্থান হচ্ছে, তখন এদিকে এই যে এই জার্মানিতে তখন জার্মানিতে তখন সেবাইনি হিস্টোরিক্যাল স্কুল, দুইটাই ইন রিঅ্যাকশন টু ন্যাচারাল ল। দেখো, দুইটাই ইন রিঅ্যাকশন টু ন্যাচারাল। মানুষ রিঅ্যাকশন কিসের করে? সবচেয়ে পাওয়ারফুল যে সিস্টেম তার রিঅ্যাকশন করে। এখন সবাই রিঅ্যাকশন করতেছে কিসের? আমাদের দেশে গত 15 বছর ধরে যেটা চলে আসছে, এটা রিঅ্যাকশন করতেছে, তাই না? বিএনপি করতেছে, জামাত করতেছে, এমনকি জাতীয় পার্টি করছে, যারা কোনো কিছুতে নাই তারাও করছে। কারণ যখন একটা পাওয়ারফুল সিস্টেম অনেকদিন ধরে, সেই পাওয়ারফুল সিস্টেমটা কি ছিল তখন? ন্যাচারাল ছিল। এই জন্য ন্যাচারাল ল রিঅ্যাকশনে ইংল্যান্ডে গড়ে উঠেছে পজিটিভিজম, ন্যাচারাল ল রিঅ্যাকশনে জার্মানিতে গড়ে উঠেছে হিস্টোরিক্যালিজম। প্রশ্নটা কি ছিল? ইউনিক কন্ট্রিবিউশন কি তাহলে? ওই যে ইউনিক কন্ট্রিবিউশন হচ্ছে এটাই যে লকে অ্যাবস্ট্রাক্ট প্রিন্সিপাল থেকে বাইরে করে সমাজ ইত্যাদি অন্য কিছুর সাথে কানেক্ট করা লকে, এটা প্রথম শুরু করেছিল সেবাইনি। প্রথম শুরু করেছিল কে? সেবাইনি। কারণ ওইটা ওই যে পজিটিভিজম যেটা রিঅ্যাকশনে তৈরি হয়েছে, ওইটা কিন্তু ওই অ্যাবস্ট্রাক্ট ফর্মালিটি থেকে বাইরে যেতে পারে, তাই না? পজিটিভিজম কি বলে? স্টেট যদি ফর্মালি সুন্দরভাবে একটা ল করে, ওইটা ল হয়ে যাবে। সমাজের সাথে কি সম্পর্ক, হিস্ট্রির সাথে কি সম্পর্ক, এই কথাটা তো ওই সময়ই ওরা বলে নাই।
না বলার কারণে ইউনিক কন্ট্রিবিউশন হচ্ছে হিস্টোরিক্যাল স্কুলের যে ল অ্যাবস্ট্রাক্ট প্রিন্সিপাল এর বাইরে গিয়ে বা ফর্মালিটির বাইরে গিয়ে সমাজ সম্পৃক্ততার কথাটা প্রথমবার বলেছে হিস্টোরিক্যাল। এটাই এই স্কুলে হয়তো ওরা ওই ক্ষেত্রে পারফেকশন আনতে পারে নাই, সোশ্যোলজিস্টরা আরেকটু পারফেকশন এনেছে। হ্যাঁ, কোন স্কুলে তো সম্পূর্ণভাবে পারফেক্ট আমরা দেখিনি, সবগুলোতেই কিছু না কিছু সমস্যা আছে। আচ্ছা যাই, হ্যাঁ হিস্টোরিক্যাল স্কুলে ক্যারেক্টারিস্টিকগুলো আছে, এগুলো তো সবই ইউনিক কন্ট্রিবিউশন, কারণ হলো এর আগে যতগুলো না সবগুলো ক্যারেক্টারিস্টিক্স ইউনিক কন্ট্রিবিউশন না। তার স্কুলের যে ধন দিতে পারে এটা তো এর উপরে কোনো কিছু করে না, তাহলে একে থেকে আমি ইউনিক কন্ট্রিবিউশন করতে পারবো। এটাই তো ওর মূল কথা, সমাজ সম্পৃক্ততা অবজেক্টের মাধ্যমে তৈরি। তাহলে আজকে আমরা এই বসে বড় যারা করে আজকে আমরা করব ল এন্ড মোরালিটির মধ্যে রিলেশন এবং সেপারেশন, এবং দুটাকে একসাথে বলা হচ্ছে ডিমার্কেশন। দুটাকে একসাথে বলা হচ্ছে ডিমার্কেশন। ডিমার্কেশন মানে কি? এই ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বর্ডার আছে না, বর্ডার হচ্ছে ডিমার্কেটিং লাইন, হ্যাঁ কি বলে? ডিমার্কেশন। কি বলে? ডিমার্কেশন। আর সমুদ্রে যখন এটা হবে ডিমার্কেশনটা, এটাকে বলে ডিলিমিটেশন। ডিলিমিটেশন, DELIMITATION, ডিলিমিটেশন। কেমন? এটা জাস্ট আমাদেরকে একটা নতুন শব্দ শিখে যাবে। একটা হচ্ছে ডিমার্কেশন, স্থলভাগে যখন বর্ডার নির্ধারণ হবে এটাকে বলা হয় কি? ডিমার্কেশন। আর সমুদ্রে হলে এটাকে বলা হয় ডিলিমিটেশন। জিনিস একই, জিনিস একই, শুধু পার্থক্য হচ্ছে স্থলভাগে ইয়াটা দেখা যায়, তাই না? অনেকটা দেখা যায়, পিলার থাকে, ইয়া থাকে। সমুদ্রেরটা নোশনাল, সমুদ্রেরটা চিন্তার মধ্যে থাকে যে আমার 12 মাইল এখানে, কিন্তু কোনো পিলার টিলার ইত্যাদি নাই। এটাকে বলা হয় ডিলিমিটেশন। কেমন? এই এখন কথা হচ্ছে তোমরা কিন্তু অলরেডি জেনে গেছো যে ল এবং মোরালিটির মধ্যে একটা সেপারেশনের ঝামেলা জুরিসপ্রুডেন্সের আলোচনায় আছে। আছেন কারা করে এই ঝামেলা? জুরিস্টরা। কোন জুরিস্টরা? কারা করে? ল এর সাথে মোরালিটির মধ্যে যে ঝামেলাটা, এটা কারা কারা করে? পজিটিভিস্টরা করে নাকি ন্যাচারালিস্টরা করে নাকি দুজনেই করে? প্রশ্নটা কি? এই প্রশ্নটা কি? প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ল এর সাথে মোরালিটির সম্পর্ক থাকবে নাকি সেপারেশন? সম্পর্ক কি এবং সেপারেশন থাকতে হবে। আমরা বলি না যে পলিটিক্যাল সায়েন্সে ল এবং স্টেট এবং চার্চ, স্টেট এবং সেপারেশন থাকবে, যে ধর্মে রাজনীতি, রাজনীতির মধ্যে ধর্ম থাকতে পারবে না, এরকম একটা মতবাদ আছে না? এটা সেকুলার মতবাদ। এই সেকুলার মতবাদে কি বলে? স্টেটের সাথে ধর্মের সেপারেশন থাকবে। কি থাকবে? আমেরিকার সংবিধানে স্পষ্ট করে এই কথাটা বলা আছে। আমেরিকার সংবিধানে বলা আছে যে ল এর সাথে ধর্মের সেপারেশন থাকবে। কি থাকবে? মিনিং রাষ্ট্র, এটাই বলছে। এখন যেটা বলবো এটাই স্পষ্টভাবে বলছে। ধর্ম, রাষ্ট্র কোন একটা ধর্মকে বিশেষ সুবিধা দিতে পারবে না। তুমি খ্রিস্টানদেরকে তুমি ফান্ডিং করতে পারবে, অর্থাৎ সম্পর্ক থাকতে পারবে, বুঝে গেছে? অর্থাৎ প্রতিষ্ঠা করতে পারবে। মোট কথা হচ্ছে রাষ্ট্র কোন একটা ধর্মকে প্রতিষ্ঠা করতে পারবে না, কিন্তু ধর্ম চর্চা এবং ধর্মের প্রচার এগুলো করতে পারবে। অর্থাৎ ধর্মের প্রচার করতে পারবে, ধর্মের
কি করতে পারবে, কিন্তু রাষ্ট্র পৃষ্ঠপোষকতা দিবে না। রাষ্ট্র কোন একটা ধর্মকে পৃষ্ঠপোষকতা দিবে না। এখন ল এবং মোরালিটির ঝামেলাটা তো এইটা। ন্যাচারালিস্টরা বলে যে নৈতিকতার সাথে আইনের একটা সম্পর্ক থাকতে হবে, শুধু সম্পর্ক নয়। আপার হ্যান্ড কার থাকবে, নৈতিকতা। কেমন, এমনকি যদি স্টেট ল বা পজিটিভ ল ওই নৈতিকতার সাথে সাংঘর্ষিক হয়, ন্যাচারাল ল এর মধ্যে কোনটা প্রাধান্য পাবে, নৈতিক ল প্রাধান্য পাবে। এমনকি ওই আইন পালন করতে পারবে না, বরঞ্চ না করাটাই সঠিক হবে, বরঞ্চ না করাটাই সঠিক হবে। কারা বলছে, ন্যাচারালিস্টরা বলছে যে ল এর সাথে মোরালিটি শুধু সম্পর্ক থাকবে তা না, বরঞ্চ যে কোনো সময় যদি বিচ্ছিন্ন হয় তখন পজিটিভ লটা লই থাকতে পারবে না, কারণ ওই সময় ওইটা পালন করা অনৈতিক হবে, ওই সময় ওইটা পালন করা অনৈতিক হবে। তোমরা যদি আজকে মুসলিম ল পড়ে শিখে বলতেছো, তোমাদেরকে একটা রিলেভেন্ট উদাহরণ, ট্রিপল ডিভোর্স। তোমরা তো ডিভোর্স করো, আমি তোমাদেরকে উদাহরণ দিই। ইসলামী ল অনুযায়ী, শরিয়া অনুযায়ী কেউ যদি তার ওয়াইফকে ট্রিপল ডিভোর্স দেয় ইন এ সেন্টেন্স অথবা তিনটা সেন্টেন্স দিয়ে, তখন ওই হাজবেন্ডের ওই ওয়াইফকে আর বিয়ে করা বৈধ হবে না যতক্ষণ পর্যন্ত একটা ইন্টারভিনিং ম্যারেজ অন্যের সাথে হবে এবং ওই দ্বিতীয় হাজবেন্ড কখনো যদি তাকে ডিভোর্স দেয় তখন শুধু প্রথম হাজবেন্ড আবার বিয়ে করতে পারে। এটাকে হিলা ম্যারেজ বলছে। কি ম্যারেজ বলছে? হিলা ম্যারেজ বলছে। বুঝতে পেরেছো? এই বুঝতে পেরেছো? এই তার মানে কেউ তার ওয়াইফকে যদি 3 ডিভোর্স দেয়, পরবর্তীতে করে আবার নতুন করে বিয়ে করলে বিয়েটা শরিয়া অনুযায়ী কি হবে? ভয়েড হবে। কি হবে? ভয়েড হবে। ক্লিয়ার? কিন্তু 1961 সালে দ্য মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্সের সেকশন 7 বলছে 3 বার না 100 বার যদি ডিভোর্স দেয়, ওয়াইফকে নোটিশ পাঠাতে হবে চেয়ারম্যানের মাধ্যমে, এবং চেয়ারম্যানকে নোটিশ পাঠাতে হবে। চেয়ারম্যান ওদের মধ্যে রিকনসিলিয়েশন করার চেষ্টা করবে। রিকনসিলিয়েশন যদি না হয় 90 দিন পরে এক ডিভোর্স কার্যকর করে। কয় ডিভোর্স? এক ডিভোর্স। 100টা 3টা 4টা দিলেও ডিভোর্স হয়েছে কয়টা? আবার তাকে বিয়ে করতে পারবে। ল বলছে আবার তাকে বিয়ে করতে পারবে। তারপর কখনো যদি সে আবার 100টা ডিভোর্স দেয়, তখনও আবার ওই চেয়ারম্যানকে নোটিশ দিবে, ওয়াইফকে নোটিশ দিবে, 90 দিনের মধ্যে রিকনসিলিয়েশনের চেষ্টা করবে, না হলে আবার আরেকটা ডিভোর্স কার্যকর হবে। এখন হইলো কয়টা? দুইটা। যদি কখনো আবার সে ডিভোর্স দেয় 100টা, তখন আবার এই প্রক্রিয়া ফলো করে কয়টা ডিভোর্স কার্যকর হবে? একটা। এই 3 ডিভোর্স দেওয়ার পরেও ওই যে 90 দিন, ওই যে রিকনসিলিয়েশন, এগুলোর সুযোগ থাকবে। আর শরিয়া বলছে কি 3 ডিভোর্স দেওয়ার পরে আর কোনো রিকনসিলিয়েশনের সুযোগই নেই, সুযোগই নাই। এখন ইসলাম এই জিনিসটা করছিল কেন? ইসলাম এটা এই জন্যই করছিল যাতে ওই আরবে যে কোনো সময় নারীকে ডিভোর্স দিয়ে আবার তাকে 100 বার 1000 বার বিয়ে করে আবার 1000 বার ডিভোর্স, তখন ইসলাম বলল যে নারীকে ওইভাবে ট্রিট করার সুযোগ না, নারীকে অনারেবলি ট্রিট করতে হবে। তুমি যদি ডিভোর্স দাও, এটার কনসিকুয়েন্স তোমাকে নিতে হবে। সে কনসিকুয়েন্সটা কি? সে কনসিকুয়েন্সটা হচ্ছে ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তোমার ওয়াইফকে অন্যের ব্যাডে তোমার দেখতে হবে। এটা যদি তুমি টলারেট করতে পারো
তাহলে তুমি ডিভোর্স দাও, দাও, কোনো অসুবিধা নেই। ওকে যদি আবার তুমি বিয়ে রাখতে চাও, এভাবে রাখা যাবে না। তুমি একবার ডিভোর্স দিবা, আবার আনবা। তুমি ওকে আরেকজনের সাথে বিয়ে অবস্থায় দেখতে চাও কিনা, যদি না চাও তাহলে ডিভোর্স দিও না। অর্থাৎ এটা করা হয়েছে ডিভোর্স না দেওয়ার জন্য। কি করার জন্য? না দেওয়ার জন্য। কারণ সাইকোলজি হচ্ছে কেউ তার ওয়াইফকে অন্যের সাথে বিয়ে করতে দেখতে চায় না, চায় না। যদি না চায় তাহলে সে এটা এক ধরনের কি হবে, তার জন্য প্রহিবিশন হবে, সে দিবে না, ডিভোর্স দিবে না। যদি দেয় এই কনসিকুয়েন্স তোমাকে ভোগ করতে হবে, এবং সেটা যদি তুমি মেনে নিতে পারো, ওকে দাও ডিভোর্স, 100 বার ডিভোর্স দাও তুমি। বোঝা গেছে? কিন্তু এটা আমাদের দেশে এসে এটার অ্যাপ্লিকেশনটা কি হলো? এটা আমাদের দেশে এসে এটার অ্যাপ্লিকেশন হলো যে কেউ 3 ডিভোর্স দিছে, 100 ডিভোর্স দিছে, ওই সমাজের মোড়ল একজন আছে, সে একটা সালিশ বসাবে, সে নিজেই তাকে কিছুদিনের জন্য বিয়ে করে ফেলবে, এবং এটা প্রি ডিটারমাইন্ড যে 10 দিন পরে, 2 দিন পরে তাকে আবার ডিভোর্স দিবে। মাইন্ডলি এই দ্বিতীয় বিয়ে শুধু করলে হবে না, দ্য ম্যারেজ মাস্ট বি কনসামেটেড। তারপরে তার কাছে ফেরত আসতে হবে, মানে বিয়েটা শুধু বিয়ে দিলে কিন্তু হচ্ছে না। ফর এক্সাম্পল কারোর সাথে বিয়ে দিলা, আবার পরবর্তীতে তার থেকে ডিভোর্সটা সিকিউর করলাম, যে বিয়ে দিলাম, ম্যারেজ, ডিভোর্স দাও, আমি আবার বিয়ে করে ফেলবো। নো, এখানে শর্তই হচ্ছে দ্য ম্যারেজ মাস্ট বি, দ্য সেকেন্ড ম্যারেজ মাস্ট বি কনসামেটেড। ইফ ইউ অ্যাকসেপ্ট দ্যাট, ঠিক আছে? তাহলে এই যে ব্যাপারটা, এবার আমি আমার পয়েন্টে আসি। পয়েন্টটা হচ্ছে কি, এই তাহলে শরিয়া অনুযায়ী, এই মানে 3 ডিভোর্স দেওয়ার পরে যে বিয়ে করে ফেললো, মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স অনুযায়ী তার বিয়েটা ইসলাম শরিয়া অনুযায়ী কিন্তু বৈধ হচ্ছে, কিন্তু আমাদের দেশীয় ল অনুযায়ী বৈধ। এটাই মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স বানানোর সময় পাকিস্তানে অনেক বড় যে ডিবেট হয়েছিল, সেই ডিবেট এটাকে ঘিরে একটা ছিল, আর সেকশন 4 কে ঘিরে আরেকটা ছিল। সেকশন 4 হচ্ছে সাকসেশন, তারপরে আরো অন্যান্য ছোটখাটো, তবে ডিভোর্সের বিষয়টা নিয়ে সেন্ট্রাল ইয়ে ছিল। তাহলে এটা কেন বললাম? এই জন্য বললাম যে ধর্মের সাথে নৈতিকতা যদি ধরো, এটা ধরো নৈতিকতা, এই নৈতিকতার সাথে ল এর যে কনফ্লিক্ট হইল, এখানে কোনটা প্রাধান্য পাবে? এটাই হচ্ছে কোশ্চেন। এই কোশ্চেন যারা বলবে ধর্ম, তারা পজিটিভিস্ট না, তারা পজিটিভিস্ট। আর যারা বলবে ল, তারা পজিটিভিস্ট থিংকিং, তাদের থিংকিং হচ্ছে পজিটিভিস্ট। তারা বলছে একটা দেশে একমাত্র ল হচ্ছে সেটাই যেটা স্টেট অ্যাপ্রুভ করে, যেটা স্টেট অ্যাপ্রুভ করে না সেটা কি হতে পারে না, ল হতে পারে। বুঝা গেছে? তাইলে স্পেস আছে নাকি নাই? ল এবং মোরালিটির মধ্যে স্পেস আছে নাকি নাই? এখানের মধ্যে উত্তর আমরা জানি না, উত্তর আমরা জানি অলরেডি। ন্যাচারাল ল কি বলছে? মোরালিটি প্রাধান্য পাবে, এমনকি স্টেট ল যদি মোরালিটির সাথে সাংঘর্ষিক হয়, ওই স্টেট ল পালন করারই দরকার নেই। যেমন যারা অত্যন্ত ধার্মিক আছে, তারা হয়তো বলবে যে স্টেট ল যাই হোক না কেন, 3 ডিভোর্স দেওয়ার পরে বিয়ে যেটা করেছে ওইটা মেনে নিতে পারবো না, ওই সন্তান ইসলামের শরিয়া অনুযায়ী বৈধ হবে না। যেহেতু ম্যারেজটা বৈধ না ইন দ্য ফার্স্ট প্লেস, যেখানে ম্যারেজ বৈধ না, ইসলামে তো ম্যারেজ ছাড়া সম্পর্ক বৈধ না, সুতরাং ল যাই বলুক, আমি মনে করি এটা লই না, সুতরাং এটা। আর যে পজিটিভিস্ট, যে এটাকে টলারেট করতে পারবে এই অবস্থাকে, মানুষ যাই বলুক না কেন, ল আমাকে যতক্ষণ অবৈধ বলবে না ততক্ষণ আমি এই ম্যারেজটা করতে পারবো, এবং সন্তানটাকে ল বৈধ মনে করে আমিও বৈধ মনে করি। এটা হচ্ছে এক্সট্রিম উদাহরণ, এটা হচ্ছে একেবারে এক্সট্রিম উদাহরণ। এরকম আরেকটা এক্সট্রিম উদাহরণ হচ্ছে হিটলার। এক্সট্রিম আরেকটা উদাহরণ হচ্ছে
হিটলার, যেটা নিয়ে পজিটিভিস্ট এবং ন্যাচারালিস্টরা বারবার ন্যাচারালিস্টরা হিটলারকে নিয়ে আসে। ওরা বলে যে পজিটিভিজমের একটা বড় সমস্যা যে হিটলারের মতো মানুষের লকে ল মনে করে। পজিটিভিজমের একটা বড় সমস্যা হচ্ছে তারা এই পজিটিভিজমের চর্চার কারণে, অর্থাৎ ফর্মালিটি অফ লকে বৈধতার মূল ভিত্তি করার কারণে হিটলারের মতো মানুষের উত্থান হইতে পারছে। এটা হচ্ছে ওদের কথা, বুঝা গেছে? এই আর পজিটিভিস্টরা কি বলে? পজিটিভিস্টরা বলে ঠিক আছে তুমি যাই বলো না কেন, যখন একটা ল যতক্ষণ পর্যন্ত ল হিসেবে বিদ্যমান আছে ততক্ষণ পর্যন্ত তুমি যদি ওটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হয়, শুধুমাত্র মোরালি ঠিক নাই এটা বলে তুমি তো মৃত্যুদণ্ড থেকে বাঁচতে পারছো না, বুঝা গেছে? অর্থাৎ মোরালিটির দোহাই দিয়ে ল না মানার কোনো সুযোগ নাই, ল না মানার কোনো সুযোগ। এটাও তো রিয়েলিটি নাকি? এটাও রিয়েলিটি না? হিটলার যদি এখন ক্ষমতায় থাকে, এখন যদি একটা ল হয় এবং তুমি যদি মোরালিটির কারণে এটা না মানো, তোমাকে পুলিশ ধরে আনবে নাকি ধরে আনবে না? ধরে আনবে। তুমি এই মোরাল কনসিকুয়েন্সটা নিবা কিনা? নিয়েছে না? অতীতে নিয়েছে না? সক্রেটিস নিয়েছে না? সক্রেটিস নিয়েছে, ইমাম আবু হানিফাও নিয়েছে, তাই না? এগুলো তো তোমরা ঘটনাগুলো জানো যে তারা জেলে থাকা প্রেফার করেছে জালিম শাসকের কথা না মানার চেয়ে। সক্রেটিসের ঘটনা প্রায় কাছাকাছি, তাই না? তাহলে তুমি ওই কনসিকুয়েন্স নিতে কয়জন রাজি আছে? যদি রাজি থাকো তাহলে ঠিক আছে, এটা তুমি ওই পর্যায়ে চলে গেছো। আদারওয়াইজ তার যে কনসিকুয়েন্স সেটা তুমি বাঁচতে পারবে। আবার সেটার একটা অন্য ভার্সন তোমাদেরকে বলেছিলাম যে জাজ হিসেবে তুমি হিটলারের জাজ হিসেবে তুমি কি করবা? তুমি অ্যাট লিস্ট ওর খারাপ লগুলোকে কিছুটা হলেও মাইল্ড অপারেশন দিতে পারবা। অন্য খারাপ জাজ যদি ওর জায়গায় হতো কি করতো? ওই যেরকম কঠিন পানিশমেন্ট ওইটাই দিত, কিন্তু তুমি ওই চেয়ারে থাকার কারণে কি দিলা? একটু মাইল্ড করলা, তাই না? তো এরকম বিভিন্ন রকম নৈতিকতার জায়গাটাতে অনেকে মনে করে অ্যাবসলিউট, যারা নৈতিকতার জায়গাকে অ্যাবসলিউট মনে করে তাদেরকে ন্যাচারালিস্ট বলা হয়, আর যারা নৈতিকতার জায়গাকে রিলেটিভ মনে করে তাদেরকে পজিটিভিস্ট বলা হয়। একটু পরে এই পয়েন্টটা চলে আসবে যে নৈতিকতার জায়গাটাকে যারা অ্যাবসলিউট মনে করে তারা দেশীয় ল ইত্যাদি ইত্যাদি ওদেরকে সোয়ে করতে পারবে না, সেটাকে অন্যদিকে নিতে পারবে না। আর যারা মনে করে যে না একটা নৈতিকতা তোমার, একটা নৈতিকতা তার, একটা নৈতিকতা আরেকজন, এখানেও দেখা যাবে যে যদি ভালো করে ইনভেস্টিগেট করা হয় বিভিন্ন ধরনের ইস্যুতে অন্তত 8 থেকে 10টা স্কুল পাওয়া যাবে। কয়টা পাওয়া যাবে? 2টা না, বেশ কয়েকটা পাওয়া যাবে। কতগুলোর অবস্থান হবে ডানে, কতগুলোর অবস্থান হবে বামে, কতগুলোর অবস্থান হবে সেন্টারে, সেন্টার রাইট, সেন্ট্রাল লেফট, কাছাকাছি কাছাকাছি। আর কতগুলো হবে রেডিকাল, বামের দিকে যারা অনেক দূরে থাকে ওদেরকে বলে রেডিকাল, আর ডানের দিকে যারা একেবারে দূরে থাকে তাদেরকে বলে রিঅ্যাকশনিস্ট, ঠিক আছে? কিন্তু যারা সেন্টারের কাছাকাছি থাকে তারা হচ্ছে সেন্টার রাইট, সেন্টার লেফট। কেমন? তাহলে বিভিন্ন ভার্সন পাওয়া যাবে এখানে, ঠিক আছে? যেটা বলছিলাম তাহলে ডিমার্কেশন, তুমি সরে বসো, এখানে বেশি আছে, বিভিন্ন জায়গায় কিন্তু কম। আর বেশি বললে সমস্যা হবে, এই জন্য আর বলতেছি। তুমি একটু পেছনে গিয়ে বসো, তুমি একটু পেছনে গিয়ে বসো। এই কি বললাম? ডিমার্কেশন। এই ডিমার্কেশন মানে কি? বর্ডার। তাইলে সেপারেট কারা বলতেছে? সেপারেট করতে হবে, সেপারেট। পজিটিভিস্টরা, পজিটিভিস্টরা কি বলছে? সেপারেট। শুধু পজিটিভিস্টরা না, যারা বলছে সেপারেট হইতে হবে মোরালিটি থেকে, তাদের মধ্যে ক্যালসানও আছে। আর তোমরা জানো যে ক্যালসান পুরোপুরি পজিটিভিস্ট না, তার অন্য একটা স্কুল আছে, কিন্তু সেও বলছে তার পিওর থিওরি অফ ল বইয়ের 2 নম্বর চ্যাপ্টার ওইটা
কাইকেলিয়ান হচ্ছে ল এন্ড মোরালিটির সম্পর্ক নিয়ে সে কথা বলেছে। জোসেফ রাজ আরেকজন পজিটিভিস্ট, তার বইয়ের অর্ধেকই সে এই প্রশ্ন নিয়ে ডিল করেছে, ল এবং মোরালিটির মধ্যে সম্পর্ক কি। এমনকি হার্ট, এইচএল হার্ট, যার কথা তোমরা জানো, সেও মনে করে যে তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো জুরিসপ্রুডেন্স ডিল করে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ল এবং মোরালিটির মধ্যে সম্পর্ক কি। এবং সে একটা খুব ইন্টারেস্টিং উত্তর দিয়েছে। হার্ট বলেছে ল ইজ এক্স্যাক্টলি বলি তাহলে কনফিউশন হয়ে যাবে। ও বলেছে হার্ট, HART, আচ্ছা এটার মানে ইজি ভার্সন হচ্ছে they are different but related phenomena. ল এবং মোরালিটি হচ্ছে different but related phenomena. ইন্টারেস্টিং করে বলছে তো এইজন্য হুবহু ওই কথাটা দেখতে যাচ্ছে। আচ্ছা ওইটাই ডিফারেন্ট বাট রিলেটেড ফেনোমেনা। শোনো, এটা হার্ট কি বলছে, তারা ভিন্ন কিন্তু একটার সাথে আরেকটা কানেকশন আছে। বুঝছো, বুঝাতে পারছি? ভিন্ন কিন্তু একটার সাথে আরেকটা কানেকশন আছে। এবং এটা বুঝাতে গিয়ে সে মূল যে কথাটা বলেছে এই হার্ট, সেটা হচ্ছে পজিটিভিস্টরা যদিও মনে করে যে ল এর সাথে মোরালিটির সম্পর্ক সেভাবে নাই, কিন্তু যে কোনো সময় ল বোঝানোর জন্য আবার আমরা রেফারেন্স দিই কিসের দিকে? মোরালিটির দিকে। আবার দুইটার ভোকাবুলারি একই, এটা হচ্ছে আরেকটা বড় সমস্যা। দুইটার ভোকাবুলারি একই। যেমন যখন আমরা রাইট বলি, লিগ্যাল রাইট, মোরাল রাইট। যখন আমরা অব্লিগেশন বলি, লিগ্যাল অব্লিগেশন, মোরাল অব্লিগেশন। কেমন? তেমনি ভাবে যত ধরনের রেফারেন্স আছে প্রায় সময় দেখা যায় যে আমরা লিগ্যাল মোরাল কেমন এরকম ধরনের টার্ম তোমরা অনেক পাও, তাই না? রং এর প্রশ্ন আসলে আমরা কি বলি? এটা তো মোরাল রং, এটা তো লিগ্যাল রং না, কারণ লতে এটা ডিফাইন করা হয়নি। যতক্ষণ পর্যন্ত লতে নাই ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে লিগ্যাল রং বলছি না। আর একটা রাইট আমার আছে কিন্তু এটা লিগ্যাল রাইট না। কি রাইট না? লিগ্যাল রাইট না, আমরা এটাকে বলছি লিগ্যাল রাইট, মোরাল রাইট। তার মানে এদের প্রক্সিমিটি আছে কিনা, এই দুইটার প্রক্সিমিটি আছে কিনা, কাছাকাছি কিনা? কাছাকাছি। আবার মোরালিটি বাই ডেফিনিশন কি? what ought to be done। মোরালিটি কি? যেটা আমাদের করা উচিত, তাই না? যে আমাদের বাবা মাকে সম্মান করা উচিত, এটা একটা মোরালিটি। শিক্ষকের সামনে সিগারেট খাওয়া উচিত না, এটা এখনো আমাদের দেশে কি আছে? মোরালিটি আছে। আমাদের আমি যখন মাস্টার্স করতে গেছি আমেরিকাতে, ওখানে টিচার একদিন, ওখানে আবার ট্রেডিশন আছে, যেহেতু ছোট ক্লাস হয় মাস্টার্সে 16 জনের বেশি থাকতে পারে না, তো এবং শেষ ক্লাসে সাধারণত প্রফেসররা ওদের বাসায় দাওয়াত করে। অনেক সময় বাসায় দাওয়াত করে, আবার অনেক সময় এরকম বিভিন্ন দোকানে দাওয়াত করে।
মানে হচ্ছে যে খাওয়া দাওয়া ওর টাকা পয়সা থাকে, ওর টাকা দেয় আর কি। মানে ওখানে খুব বিজার, আমাদের মতো দেশ থেকে গেলে আমি আমার পিএইচডির জন্য আমার প্রফেসরকে দাওয়াত করলাম, সে বিল দিয়ে দিতে চাচ্ছে ওরটাও, বুঝলেন এরকম ব্যাপার স্যাপার। কিন্তু ওরা ওই ক্লাসের শেষের দিন আবার দাওয়াত করে এখন প্রফেসর বলতেছে জুন, ও বলতেছে যে প্রথম ক্লাসটা আমার, মানে প্রথম ক্লাসের টাকা আমি দিব। ক্লাসের টাকা নাকি পানির টাকা? এটা কি সাদা পানি নাকি অন্য পানি? ও বলছে প্রথম ক্লাসটা আমার, মানে আমার দায়িত্ব, প্রথম ক্লাসটা দায়িত্ব আমার, বাকি যদি তোমরা 5 গ্লাসও খাও এগুলোর দায়িত্ব আমি। এই জন্য বললাম যে এই অন্তত আমাদের দেশে এখনো সামনের সামনে সিগারেট খাওয়া যাবে না, এটা মোরালিটি। এটা কি মোরালিটি? এটা কেন বলেছিলাম মোরালিটি? মানে মোরালিটি হচ্ছে কি, মানে এটা লতে ডিফাইন করা নেই, এটা লতে ডিফাইন করা নাই। এটাকে আমরা কি বলছি? মোরাল রং। মোরাল রং, কারণ এটা লতে ডিফাইন করা নাই। কিন্তু লাল বাতি জ্বলছে রাস্তায়, তুমি চলে আসছো, ঠিক আছে, আমরা পালন না করা জাতি, মানে এগুলো পালন করি, কিন্তু স্টিল লতে এটা ডিফাইন করা আছে কিনা? ডিফাইন করা আছে। এই জন্য আমরা এটাকে বলছি কি লিগ্যাল রং, কিন্তু ভোকাবুলারি প্রায় কাছাকাছি। ও না, ওইটা বলছিলাম যে মোরালিটি বাই ডেফিনিশন what ought to be done or not to be done। ল কিন্তু একই। ল বলছি যে যখন কোনো কিছু ল হয় আমরা কি বলছি? যে যেটা ল সেটাই পালন করা। আমরা বলছি না যে লাল বাতি আছে দৌড়ানো উচিত, এটা বলছি না। লাল বাতি যেহেতু প্রহিবিশন, আমরা বলছি প্রহিবিশন, এটা না করা উচিত। আমরা কি বলছি? এই যে না করা উচিত, এটা করা উচিত, এই দুই ভাষাও প্রায় কাছাকাছি না? এই জন্যই আসলে মোরালিটি এবং লিগ্যালিটি, ল এবং মোরালিটি, এই দুটোকে সেপারেট করা খুব কঠিন। এই জন্য পজিটিভিস্টরাও এমন কি বলেছে, ডিফারেন্ট বাট রিলেটেড, ডিফারেন্ট বাট রিলেটেড। এই জন্য এই যে ডিমার্কেশন বা সেপারেশন বা রিলেশন, এই সমস্যাটাকে বলা হচ্ছে জুরিসপ্রুডেন্সের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তাহলে প্রথম গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কি, যেটা আমরা পড়ে এসেছি, হোয়াট ইজ ল? হোয়াট ইজ ল? এইটা যখন আমরা মোটামুটি দেখছি যে বিভিন্ন স্কুল বিভিন্নভাবে এটা সংজ্ঞায়িত করছে, এখন আমরা দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটাকে বলা হচ্ছে গত 200 বছরে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আলোচিত হয়েছে, এবং গত 100 বছরে এটা 1 নম্বর কোয়েশ্চেনে পরিণত হয়েছে। কারণ 1 নম্বর কোয়েশ্চেন আগে যেটা ছিল ওইটা অনেকটাই মানে ওইটা মোটামুটি সমাধান হয়েছে, স্কুলে বিভক্ত হয়ে গেছে, পজিটিভিস্ট কতগুলো কানেকশন হয়ে গেছে, তারপরে কি বলেছে রিয়ালিস্ট কতগুলো কান্ট্রি এখন হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই কোয়েশ্চেনটা স্টিল সঠিকভাবে সমাধান হয়নি, এবং এই কোয়েশ্চেনটা নিয়ে একটা বিশাল ফেমাস একটা যুদ্ধ হয়েছিল বিটুইন হার্ট এন্ড ফুলার। বিটুইন হার্ট এন্ড ফুলার। তোমরা জানো যে হার্টের কর্মক্ষেত্র হচ্ছে ইংল্যান্ড, আর ফুলারের কর্মক্ষেত্র হচ্ছে আমেরিকার হার্ভার্ড। হার্ট 1958 সালে একটা বক্তব্য দিতে গিয়েছিল, সম্ভবত 57 সালে। কোথায়? হার্ভার্ডে। তখন ফুলার প্রফেসর সাহেব পিছনে বসেছিল ওই বক্তব্য শোনার জন্য। সে যেহেতু ন্যাচারালিস্ট, এর হার্টের বক্তব্যটা তার কান গরম করে ফেলেছে। তখন সে ওই বক্তব্যের একটা উত্তর দিল। সে দুইটাই, হার্টের বক্তব্য এবং ফুলারের বক্তব্য, হার্ভার্ড ল রিভিউ 1958 সালের সংখ্যায় একসাথে প্রকাশিত হয়েছে, এবং এই ডিবেটটা বিখ্যাত হার্ট ফুলার ডিবেট বলে পরিচিত। বুঝে গেছে? এমনকি হার্ট ফুলার ডিবেটের 50তম বার্ষিকীতে
এই এই যে আজকে আমরা যেটা করছি ডিমার্কেশন, ব্রায়ান লেইটার, ওর নাম কি, ওর একটা আর্টিকেল থেকে আমি তোমাদের কাছে পড়াচ্ছি। ওই ডিবেটের 50তম বর্ষ পূর্তি উপলক্ষে ব্রায়ান লেইটার, আমি দেখি এটা খুঁজে দেখবো কোথায় আছে, তোমাদেরকে দিব। এখানে সে মূলত যে কথাটা বলেছে সেটা হচ্ছে, যেমন যারা বলেছে এগুলো আলাদা, তার মধ্যে অন্যতম কে, ক্যালসেন। ক্যালসেন তার বইয়ে থিওরি অফ লয়ের সেকেন্ড চ্যাপ্টারে একটা আমাদেরকে মোটামুটি সহজ একটা সমাধান দিয়েছে। ও বলছে ল হচ্ছে সোশ্যালি অর্গানাইজড স্যাংশনের মাধ্যমে অ্যাপ্রুভ একটা আলাদা মোরাল, আলাদা একটা অর্ডার, আর এই আর মোরালিটি হচ্ছে সমাজের অ্যাপ্রুভাল বা নন অ্যাপ্রুভাল কিন্তু কোনো স্যাংশন নাই, এরকম একটা আলাদা অর্ডার। বুঝা গেছে? দুই ধরনের অর্ডার, দুই ধরনের অর্ডার, ডিফারেন্ট কাইন্ডস অফ নরমেটিভ সিস্টেম। ও বলছে ডিফারেন্ট কাইন্ড অফ নরমেটিভ সিস্টেম। ল আলাদা কাইন্ড অফ নরমেটিভ সিস্টেম, মোরালিটি আলাদা কাইন্ড অফ নরমেটিভ সিস্টেম। ল এর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সমাজের অর্গানাইজড ফোর্সের মাধ্যমে স্যাংশন দেয়, আর মোরালিটির ক্ষেত্রে ডাইরেক্ট স্যাংশন নাই, কি আছে, অ্যাপ্রুভাল বা ডিসঅ্যাপ্রুভাল। যেমন যারা কখনো কোনো সমাজের চোখে অনৈতিক কাজ করে তাদেরকে কি করা হয়, অস্ট্রাসাইজ করা হয়। কি করা হয়? সমাজচ্যুত করা হয়, জেলে দেওয়া হয় না। তাদের প্রতি মানুষের ভক্তি কমে যায়, তাদেরকে মানুষ আগে সালাম দিয়ে ওখানে সালাম দিচ্ছে, বা তাদেরকে এলাকায় খারাপ হিসেবে পরিচিত হয়ে গেছে, এরকম ব্যাপার স্যাপার, কিন্তু এটার জন্য ডাইরেক্ট কোনো শাস্তি নাই। তাহলে ক্যালসেন বলছে যে সায়েন্স অফ লিগ্যাল ভ্যালিডিটি অফ নর্মস, সায়েন্স অফ লিগ্যাল ভ্যালিডিটি অফ নর্মস, এটাকে এথিক্স থেকে আলাদা করতে হবে, যেটাকে ও বলছে সায়েন্স অফ সোশ্যাল নর্মস ডমিনেটেড বাই মোরাল। তাইলে বুঝা গেছে? ওর মূল বক্তব্য হচ্ছে ল আলাদা সিস্টেম, মোরালিটি আলাদা সিস্টেম। এটার মধ্যে আলাদা ব্যবস্থাপনা আছে, এটার মধ্যে আলাদা ব্যবস্থাপনা আছে। যেহেতু এগুলো আলাদা সিস্টেম, এই জন্য আমি যখন সায়েন্স অফ ল পড়ব সেখানে মোরালিটি আনার কোনো সুযোগ নাই। বুঝা গেছে? কিন্তু হার্ট বলছে যে ডিফারেন্ট বাট মানে অনেক জটিল আর কি, ডিফারেন্ট বাট মানে ডিফারেন্ট, কিন্তু কোনো না কোনো জায়গায় এটা আবার জড়াই যায়, কোনো না কোনো জায়গায় এটা আবার জড়াই। একইভাবে অন্যান্য পজিটিভিস্টদের উত্তরও প্রায় কাছাকাছি। এখন যার আর্টিকেল আমরা পড়ছি সে দুইটা উত্তর দিয়েছে। সে বলছে এই ডিবেটটা প্রয়োজন নাই, সমাধান নেই। ও বলছে যে এই ডিবেটটা এই তোমার কোনো সমাধান নাই, এই ডিবেটটার কোনো সমাধান নেই, কারণ এরকম আরো অনেকগুলো সমস্যা আছে যেগুলোর সমাধান এখনো হয়নি। যেমন সায়েন্স নিয়ে যে সমস্যা, সোশ্যাল সায়েন্স সায়েন্স কিনা, এই প্রশ্ন 300 বছর ধরে চলতেছে, অনেক উত্তর দিছে, তারপরেও ন্যাচারাল সায়েন্সের লোকজন বলছে না মনে হয় ধারণা করে বলে, ওদের রিসার্চগুলো মনে হয় ধারণা করে বলে। কিন্তু এরা বলছে, বোঝাচ্ছে যে না দেখো, তোমাদের যেরকম এই ল্যাবরেটরিতে তোমরা এক্সপেরিমেন্ট করো, এই করো করো, মানুষ নিয়ে সমাজ নিয়ে আমরা যে এক্সপেরিমেন্ট করি সেটাও কিন্তু কাছাকাছি। দেখো এই সিমিলারিটি আছে, এই সিমিলারিটি আছে, এই সিমিলারিটি আছে, কিন্তু দিন শেষে ওরা ধরে নিচ্ছে এরা তো সায়েন্স। এই জন্য ও বলছে এই ডিবেট তুমি যতই সমাধান করো, এই যে ল মোরালিটি একই না, ওই যে দল সে সেই দলই থাকবে, যে দল সে দলই থাকবে। সুতরাং এটা বিতর্ক ছাড়া আর কিছু নয়, এটা একটা উত্তর। 2 নম্বর হচ্ছে এই সমস্যার সমাধান করে কোনো লাভ নেই।
এই সমস্যার সমাধান করে কোনো লাভ নাই, কারণ ও আবার যুক্তি দিয়েছে কেন লাভ নাই। বুঝতে পেরেছ? ও যে জন্য বলছে যে এই দুইটা সমাধান করে লাভ নাই, এর মধ্যে শুরু করেছে সফট করে। ও বলছে তুমি যতক্ষণ পর্যন্ত মোরালিটিকে ওভাররাইডিং মনে করবে না। ওভাররাইডিং মানে তো বুঝে গেছো, ওই যে যারা মনে করে যে মোরালিটির এগেইনস্টে যাওয়ার কারণে লই নাই, ও কি মনে করছে? ও মনে করছে যে মোরালিটিটা ওভাররাইডিং। ওভাররাইডিং মানে কি? অন্য সব কিছুকে বাতিল করে দেয়, অন্য সব কিছুকে বাতিল করে দেয়। আচ্ছা, আমি ফর এক্সাম্পল মানি না যে মোরালিটি ওভাররাইডিং। ও বলছে যে জাজ মনে করবে যে এটা ওভাররাইডিং না, তাইলে তার জন্য এই ডিমার্কেশনের সমস্যার সমাধান করতে কোনো লাভ নেই। বুঝা গেছে? অর্থাৎ আমি মনে করি যে মোরালিটির একটা গুরুত্ব আছে, এটা মনে করি, কিন্তু আবার এটা একেবারে লকে ছাপিয়ে উঠতে হবে এটা আমি মনে করি না। তাইলে আমার জন্য তো ডিমার্কেশনের সমস্যা কোনো সমস্যা নয়। তাহলে শুধু ওই এক্সট্রিম ভিউ যে রাখে তার জন্য এটা একটা বড় ধরনের সমস্যা। এক্সট্রিম ভিউটা কি? ওই ন্যাচারালিস্টদের মতো, ন্যাচারালিস্টদের যে লই হইতে পারে, এটা একটা ওর যুক্তি যে কেন সমাধান করে লাভ নাই। ও বলছে যে সমাধানটা গুরুত্বপূর্ণ না, কারণ বেশিরভাগ লোক মোরালিটিকে কিছুটা মানে কিন্তু এটাকে ওভাররাইডিং মনে করে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, ও বলছে যে এটা একটা সাইকোসোশ্যাল কোয়েশ্চেন, এটা সাইকোলজিক্যাল কোয়েশ্চেন। এটা কি কোয়েশ্চেন? সাইকোলজিক্যাল কোয়েশ্চেন। আমাদেরকে এখানে বলে রাখি সাইকো অ্যানালিসিস বলে একটা জিনিস আছে। সাইকো অ্যানালিসিস এটা পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, অ্যানথ্রোপোলজি এরা কিন্তু সিরিয়াসলি করে, এবং এদের মধ্যে বড় ধরনের একজন থিঙ্কারের নাম হচ্ছে ফ্যানন, FANON। কেমন? ফ্রান্স ফ্যানন। কেমন? ও মূলত এই স্লেভদের, কাদের? স্লেভদের, এবং বিশেষ করে ব্ল্যাক নিগ্রো, এগুলো তো হচ্ছে যে নিগ্রো নিজেই একটা খারাপ শব্দ, কিন্তু ব্ল্যাক যদি আমরা বলি, ওরা তো নিগ্রো মনে করে, হোয়াইটরা। এরা বলছে যে স্লেভ ওরাই দাসত্বকে বাঁচিয়ে রাখে। রাইট? কি বলছি? কারা দাসত্বকে বাঁচিয়ে রাখে? সাদাদের ডমিনেন্স কারা বাঁচিয়ে রাখে? কালোরা বা শ্যামলারা। কারণ আমরা ফেয়ার অ্যান্ড লাভলি কিনি। আমরা কি কিনি? কারণ আমরা তাদের মতো হতে চাই। কারণ আমরা কার মতো হতে চাই? তাদের মতো হতে চাই। তাহলে তার মানে কি? অলওয়েজ যা কিছু সাদা তা কিছু ভালো। তোমরা মোহাম্মদ আলীর ওই ক্লিপটা দেখেছো? কারা দেখেছো? মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর ওই ক্লিপটা দেখবা। এই মুক্তিযোদ্ধা না মুষ্টিযোদ্ধা? কি যোদ্ধা? মুষ্টিযোদ্ধা। এই শোনো, এই শোনো শোনো শোনো, মোহাম্মদ আলী কি বলেছে? ও বলছে ছোটবেলা থেকে আমাদেরকে, মানে সবগুলো আমার এখন মনে নাই, ও বলছে ছোটবেলা থেকেই আমাদেরকে পড়া হচ্ছে ফেয়ারি টেল। কি? ফেয়ারি টেল, যেখানে যা কিছু ফেরেশতা, যা কিছু এঞ্জেল, সব কিছু সাদা। কেমন? যা কিছু ডেমন, যা কিছু দৈত্য, সব কিছু কালো। কেমন? কোনো কেউ খারাপ করলে ওইটার নাম ব্ল্যাকমেইল। ঠিক আছে? কোনো কিছু মানে ভালো করলে অ্যাঞ্জেলিক, যা কিছু আছে সব কিছু সাদা। ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাকমেইল ইত্যাদি ইত্যাদি অনেকগুলো এখানে বলেছে। কেমন? ব্ল্যাক মানি, রাইট? ব্ল্যাক মানি, ব্ল্যাক মানি। তারপরে কি? ব্ল্যাক ল। কি ল? তোমরা বলো কালো আই। কি আই? তার মানে কি? এই যা কিছু সাদা তা কিছুকে মহান আমরাও রেখেছি। কারা? যাদেরকে ওরা ডমিনেট করেছে। তাহলে সাইকোঅ্যানালিসিসটা কি? সাইকোলজিক্যালি আমরা ডমিনেটেড অবস্থায় আছি।
সাইকোলজিক্যালি আমরা ওদের ডমিনেন্সটা, ওরা যে বক্তব্য দিয়েছে সেটা মেনে নিয়েছি, এজন্যই আমরা ফেয়ার অ্যান্ড লাভলি কিনছি, তাই না? এই জন্যই আমরা খারাপ লকে ব্ল্যাক ল বলছি, খারাপ ল বলছি না, কি বলছি? ব্ল্যাক ল। বুঝে গেছে? তো তো সাইকোঅ্যানালিসিস এখানে বলছে এই মোরালিটি এবং ল এর সমস্যা মূলত সাইকোসোশ্যাল। এই সাইকোসোশ্যাল প্রবলেম তুমি যতই ডিমার্কেশন করো হবে না। যে মোরালিটিকে ওভাররাইডিং মনে করে সে ওভাররাইডিং মনে করতেই থাকবে, যে রিলেটিভ মোরাল পজিশনকে বিশ্বাস করে সে সবসময় রিলেটিভই বিশ্বাস করতে থাকবে। এই জন্য হঠাৎ করে কোনো একটা পরিবর্তন 5ই আগস্টের পরে যে পরিবর্তন হয়েছে সেটা সবচেয়ে অথেন্টিক এক্সপ্লেনেশন লেগেছে আমার একজনের কথা। সে বলছে শুধুমাত্র একটা আন্দোলন দিয়ে একটা দেশ কখনো পরিবর্তন হবে না। একটা কম্পোনেন্ট পরিবর্তন হতে পারে, ছোট একটা কম্পোনেন্ট পরিবর্তন হবে, এটা ঠিক, কিন্তু যতগুলো কম্পোনেন্ট নিয়ে একটা দেশ, তাহলে এই সাইকোঅ্যানালিসিস কি চেঞ্জ হয়েছে? কখনো হবে না। এটা অনেক বছরের বিশেষ করে পড়াশোনা। যেমন আমি তোমাদেরকে বলি, স্লেভারির স্বর্গরাজ্য কোথায়? আমেরিকায়। তো স্লেভারির স্বর্গরাজ্য কোথায়? আমেরিকায়। কিন্তু তুমি যতগুলো ইউনিভার্সিটি টাউন আছে আমেরিকাতে, কি টাউন? ইউনিভার্সিটি টাউন আছে, সেখানে তুমি মানে হোয়াইট সুপ্রিমেসি এবং এই রেসিজমের ল্যাশ মাত্র পাবে না। এবং তুমি যখন ওখানে যাবা তখন তোমার মনে হবে যে মানুষ এটাকে রেসিস্ট কান্ট্রি মনে করে। আমার প্রফেসরটা তো একেবারে মানে রেসিজমের এগেইনস্টে সবসময় কথা বলে যাচ্ছে। তাহলে এই পরিবর্তনটা 200 বছরের জ্ঞান চর্চার ফলে, এই 200 বছরের জ্ঞান চর্চার ফলে শুধু কোথায় এসছে? শুধু ইউনিভার্সিটি টাউনগুলোতে এসছে। তুমি যত ইউনিভার্সিটি থেকে দূরে যাও রেসিজম পাবে। আমি একদিন বাজার করে আসতেছিলাম মাগরিবের পরে, সন্ধ্যার পরে থেকে তখন সাদা কতগুলো ট্রাকে করে যাচ্ছে, আর মোটরসাইকেল চালাচ্ছে করে, মানে এগুলো। আর মোটরসাইকেল কি ধরনের, মানে মোটরসাইকেল নিজে বানাইছে বেশিরভাগ, ওরা কিন্তু হাতের কাজ জানে সব। সাইকেল চালাচ্ছে তো পুরো সিটের মধ্যে, ওখানে চালাচ্ছে পুরো সিটের মধ্যে চালাচ্ছে। মানে যদি 1000 ধরনের মোটরসাইকেল দেখতে চাও আমেরিকার রাস্তা যেতে হবে। এবং ওরা তো ওই বড় রাস্তার পাশে আবার ছোট লাইন রাখে, তো মানে সব চলতেছে এবং বেশিরভাগ বট করতেছে এরকম বটবডি এগুলো। তারপরে কি বললাম? ওরা আমি বাজার করে নিয়ে যাচ্ছি, ওরা আমাকে চিল্লে দিচ্ছে, ওই রং একটু কালো দেখতেছে। ওরা আরেকদিন ইউনিভার্সিটির গাড়িতে করে যাচ্ছি, ওদের ধারণা যে যারা শ্যামলা এবং যারা কালো, বিশেষ করে যারা শ্যামলা, আমরা তো একটু মেক্সিকানদের সাথে আমাদের একটা মিল আছে। আমি যেহেতু এরিজোনাতে গেছি, এরিজোনা হচ্ছে মেক্সিকোর পাশে। ওরা মনে করে মেক্সিকান ইলিগাল ইমিগ্রেন্টরা ইলিগালি এসে ওরা জব সব কম দামি জব যেগুলো আছে সেগুলো করে, ওই যে স্যালারি কমাই দিচ্ছে এবং জব সব নিয়ে দিচ্ছে, ওরা জব পাচ্ছে। এটা ওদের বড় ধরনের কনসেপ্ট। তো আমি ইউনিভার্সিটিতে গাড়িতে উঠছি, আমার সাথে সিরিয়াস মানে সাদা একটা, ও সিরিয়াসই করতে চাচ্ছে, মানে ওই কথাগুলো বলতেছে, বাট এমনিতে আঘাত করে না বা ইয়ে করে না, কিন্তু বলতেছে যে আমাদের সব জব নিয়ে গেছে এই এরা ব্রাউন লোকরা এসে, এশিয়ানরা এসে, এগুলো বলতেছে। আমি তো করতে গেছি, কোনোদিন জব করিনি, এটা ও জানে না। ও মনে করতে সবাই ওদের জব খেয়ে ফেলতেছে। তখন ড্রাইভার যে ছিল ইউনিভার্সিটির ড্রাইভার, সেও সাদা, সে ওকে বলতেছে আমি এখন তোমাকে নামাই দিই। ওকে বলতেছে, কাকে? সাদাকে সাদা বলতেছে যে আমি এখন কিন্তু তোমাকে। এই যে জিনিসগুলো, এগুলো 200 বছরের জ্ঞান চর্চার পরে শুধু ইউনিভার্সিটি টাউনগুলোতে, তাও মিক্স দেখাচ্ছি আমি তোমাকে, ইউনিভার্সিটির ভিতরের ঘটনা বলতেছি, কিন্তু প্রফেসরদের কাছে এগুলো ট্রেসও পাবে না। বেশিরভাগ না, 100% ক্ষেত্রে তুমি ইউনিভার্সিটিতে পড়তে যাও আমেরিকায়, তখন দেখবা যে আমেরিকার সমালোচনা সবচেয়ে বেশি আমেরিকার প্রফেসররা করে। এই জন্যই চমস্কি
আমেরিকার সবচেয়ে বড় সমালোচক কে? নম চমস্কি। তো চমস্কির বই পড়ো, তারপর বুঝবা আমেরিকা কিভাবে সারা পৃথিবীতে এই যে কলোনাইজ করেছে। এটা তো চমস্কি আমাদেরকে জানাবে। হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস, ওর বইয়ের নাম, ইত্যাদি আরো অনেক সুন্দর সুন্দর বই আছে। কেমন? তো সেখানের মধ্যে আজকে আমি কোনটা পড়াচ্ছিলাম যে এই সাইকোঅ্যানালিসিস। এই শোনো, সাইকোঅ্যানালিসিস। তাহলে আমরাই তাদের সাম্রাজ্যকে কি করে রাখি? এই টিকিয়ে রাখি। তো সেইখানে সাইকোঅ্যানালিসিসের সাম্রাজ্যে এই ডিমার্কেশন কি কোনো কাজে আসবে? এই ডিমার্কেশন কোনো কাজে আসবে না। এখানে বলছে, আমি তোমাদেরকে পড়ে শোনাই। এখানে বলছে we may ask whether there is any reason to think that a theoretical solution to the demarcation problem will affect the actual psychological attitude of the people. তাহলে যদি এটা না হয়, কিন্তু কেউ কেউ কি মনে করে? কেউ কেউ মনে করে যে এই ডিমার্কেশন প্রবলেমটা সলভ করা জরুরি। বিশেষ করে ফুলার, ও বলছে পজিটিভিজমের কারণে ওরা পজিটিভিজমের কারণে যারা মনে করে যে লর সাথে মোরালিটির সম্পর্কটা বৈধতার জন্য গুরুত্বপূর্ণ না, তারাই হিটলারের মতো মানুষকে তৈরি করে। তাহলে তার জন্য এটা প্রয়োজন না? ডিমার্কেশনের কোয়েশ্চেনটা ওর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এখানে আরেকটা বলছে, এটা খুব ইন্টারেস্টিং, এটা বলে শেষ করব। এখানে বলছে যে ডিমার্কেশন প্রবলেম সলভ করলে আমরা ফুলারের মিরর ইমেজ পাচ্ছি। মিরর ইমেজ কি? মিররে কি তুমি যেটা ওটা দেখায় নাকি উল্টা জিনিস আসে? উল্টা জিনিস দেখায়। ও বলছে ডিমার্কেশন পজিটিভিস্টরা, তোমরা যে ডিমার্কেশন প্রবলেম সলভ করতে চাচ্ছ, তোমরা তো ফুলারের মতো অবস্থা তৈরি করবে। কেন বলছে? এমনি যে ফুলার বলছে কি যে পজিটিভিজমের কারণে হিটলারের জন্ম হয়েছে, তাই না? এটা যে বলছে পজিটিভিজমের কারণে কার জন্ম হয়েছে? হিটলারের জন্ম হয়েছে। তো পজিটিভিস্টরা যখন এই সমস্যার সমাধান করতে গেল, ওরা বলছে এটাও একই অবস্থা তৈরি করে। সে অবস্থাটা কি? It teaches the Nazis that legal obligations are defensible since they are not moral obligations. ওরা কি করতে চায়? সেপারেট করতে চায় না? তাহলে তো ওরা আসলেই ওই রকম একটা ইফেক্ট তৈরি করছে যে যেহেতু ডিমার্কেশন আছে সেহেতু হিটলারের বানানো লটা প্রযোজ্য হচ্ছে, তাই না? তাহলে প্রযোজ্য যদি হয়, এটা যদি ওরা বলে, তাহলে তো ফুলারের কথা ঠিকই আছে। ফুলারের কথা ঠিক আছে না? ওরা ফুলার বলছে যে পজিটিভিজম হিটলারকে বানিয়েছে। পজিটিভিস্টরা বলে আমরা হিটলার বানাইনি, হিটলারের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা যে জেনারেল থিওরি দিয়েছি সেটাতে আমরা বাস্তবতা দেখিয়েছি। হিটলারের লটা যতদিন ল ছিল ততদিন সেটা না মানার, সেটাকে ল না বলে অন্য কিছু বলার তো সুযোগই ছিল না। কিন্তু লেটার বলছে যদি আমরা ডিমার্কেশন প্রবলেমের উপর সিরিয়াস থাকি, তাহলে তো আমরা ওইটা তৈরি করছি। আমরা বলছি যে ল আলাদা, মোরালিটি আলাদা, এবং সেটা বলার মাধ্যমে আমরা হিটলারকে হেল্প করছি। এগুলো থিওরিটিক্যাল আলোচনা, এগুলো বোরিং হবে, কিন্তু এগুলো ল এর ভিত্তি। কেমন? তাহলে বোঝা গেছে? কঠিন না একটু? আচ্ছা, লাস্ট আমি শেষ করে দিচ্ছি। তাহলে এই রিলেশনটা কি? এই রিলেশনটা হচ্ছে, কেউ বলছে যে ল ইজ বাই নেচার মোরাল। কারা বলছে ল ইজ বাই নেচার মোরাল? ল না, এটা কিন্তু কেউ বলছে এটা ন্যাচারালিস্টরা ওইটা বলছে না। ওরা বলছে যে ল এবং মোরালিটির মধ্যে কোনো পার্থক্যই থাকতে পারবে না। কিন্তু যারা বলছে যে ল ইজ বাই নেচার মোরাল, তারা এক ধরনের সমস্যার সৃষ্টি করছে। তারা নৈতিকতাটাকে আলাদাভাবে রাখার আর কোনো সুযোগ রাখছে না।
কারণ আমরা বলে দিয়েছি যে ল যেটা এটা তো এমনিতেই মোরাল, ঠিক আছে? ল এর মধ্যে অনেক সময় মোরাল কন্টেন্ট থাকে এবং বেশিরভাগ সময় থাকে, কিন্তু এটা নেসেসারি, এটা নেসেসারি। ইমোরাল ল হইলেও এটাকে কার্যকর হচ্ছে না। যেমন ব্যবসায়ীরা ল বানাই করতেছে, পার্লামেন্টেরিয়ানরা নিজেদের সুবিধার মতো যখন আসে, ওই যে কয়েক লাখ টাকা দিয়ে গাড়ি কিনে কয়েক কোটি টাকা বিক্রি করে, এটাতে আবার আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই এক, এটাতে কেউ আবার কি করে না, মানে অবজেকশন নেই। তারপরে কি করলো, পলক বলে ও বলছে যে আমি একটা গাড়ি কিনছিলাম, বৈধভাবে সেটা বিক্রি করে দিয়েছে 4 কোটি টাকা। কয় কোটি টাকা দিয়েছে বৈধভাবে। এটা কিন্তু ল দ্বারা স্বীকৃত যে ও কি পাবে, ট্যাক্স রিয়াত পাবে। ও ট্যাক্স রিয়াত পেয়ে 1 কোটি টাকা দিয়ে কিনেছে, 4 কোটি টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে। বুঝতে পেরেছো? তাহলে এই যে লটা হয়ে গেল যে এটা পাবে, এটা যখন হয়ে গেছে তখন এটা ল হয়ে গেছে না? তখন তো এটা বাই নেচার মোরাল, এটা যদি আমি বলি তাহলে ওইটাকে কি প্রশ্ন করা যাবে? আলাদা রাখলে সুবিধা হচ্ছে এটা, ল এবং মোরালিটিকে আলাদা রাখলে একটা সুবিধা হচ্ছে লকে মোরালিটি দ্বারা কি করা যাবে, ক্রিটিসাইজ করা যাবে। আর ন্যাচারালিস্টটা বলছে যে ল এবং মোরালিটি একই, এই জন্য চার্চের ল কি কেউ প্রশ্ন করতে পারবে? কেন করতে পারবে না? কারণ এটা মোরালিটিকে হোল্ড করে, এটা মোরালিটিকে এটা কনস্টিটিউট করে, লকে মোরালিটি কনস্টিটিউট করে, বানায়। এটা র ম্যাটেরিয়াল হচ্ছে মোরালিটি, এটার অবয়ব হচ্ছে ল। তাহলে তুমি কি এটাকে আর প্রশ্ন করতে পারছো? কেন পারছো না? কারণ আলাদা করো না, এক জিনিস করছো। তো এক জিনিস করার কারণে ওইটা মোরালিটি, আবার ওইটা ল। কিন্তু তোমার মনে হচ্ছে হাই হাই এটা এরকম কেন? আমার আপনার এক বন্ধু ছিল, সে নাকি কখন দাড়ি গাড়ি হচ্ছে, তাকে বেশ কয়েকদিনের জেল দিয়ে দিয়েছে, বুঝছো? হ্যাঁ, তালেবানরা একেবারে জেল দিয়ে দিয়েছে। তো সে আমেরিকাতে গেছে, বলে যে আমি আফিরত যাব। বুঝতে পেরেছো? তো এখন ওর কাছে এটা ভালো লাগে না, ওর কাছে এটা ভালো লাগে না। তাইলে এই যে লটা কি স্ট্রিক্ট ল, এই দিন আন্দোলন করার জন্য দুবাইতে কি দিয়ে দিছে, 52 জনকে যাবজ্জীবন, 52 জনকে যাবজ্জীবন দেয় না, বিভিন্ন টার্ম দিছে, আবার কয়েকজনকে যাবজ্জীবন। আচ্ছা, একটা মিছিলের জন্য কি যাবজ্জীবন হয়? একটা মিছিলের আবার যখন 52 জন ছাড়া পাইছে, ইউনুসার কন্ট্রোল দিয়ে আসে, ওরা বলছে যে আরো 52 জন লাগে রেখে গেছে শুধু কি করার জন্য। এটা কোনো কথা? তাহলে এটাকে মোরালিটি দিয়ে আমরা বিচার করব না? তো এই জন্য আসলে ল এবং মোরালিটি এই দুইটাকে সেপারেট। তো এই যে আমার মনে হয় যে এটা ইয়ার কথাটাই সঠিক যে এগুলো সেপারেট বাট সেম পায়ের পাশে একটা ইয়ে আছে।